ফলের চারা বিতরণ করেছি এবং বলেছি যে ওই পরিবারের যে শিশুটি বেড়ে উঠবে অক্সিজেন সমৃদ্ধ হয়ে একটা সবুজ প্রকৃতির মধ্যে, সেই শিশুটিকে বলেছি বা সেই বাচ্চাটিকে বলেছি তোমার তত্ত্বাবধানে এই গাছটি থাকলো, আগামী বছর যখন আবার আসবে তোমাদের বাসায় তখন এই গাছের ফল দিয়ে তুমি আমাদের আপ্যায়ন করবে। আমরা এই একটি গাছ, একটি বাড়ি একটি গাছ, সবুজায়নের অঙ্গীকার, এই কর্মসূচিটা আমরা চালু করেছি। আমি আইজগাত ইউনিয়নের পরে শেখপুরায় আজকে যখন প্রোগ্রাম করি সেখানেও আমরা প্রায় ৫-৭টি গাছ লাগিয়েছি এবং নেতা কর্মীদের মধ্যে গাছ বিতরণ করে বলেছি প্রতিটা বাড়িতে যে গাছ দিবেন। আমিও আজকে আমাদের এই JBM জোয়ার বাদাল মহিষেগুন, তাই না, আমরা এই জোয়ার বাদাল মহিষেগুন গ্রামকে আমি যখন ছোট ছিলাম তখন ওই মাঠে ফুটবল খেলতে আসতাম, তখন একত্রে বলতাম JBM। অনেক পরে যখন ম্যাট্রিক পাস করেছি তখন মনে হয় বলছি যে JBM আসলে 3টা গ্রাম, জোয়ার বাদাল মহিষাগুন। এরকম একটা শৈশবের স্মৃতির জায়গায় এসে আমি চিন্তা করলাম আমাদের এই সবুজায়ন কর্মসূচি এখানেও হবে। তাই আজকে আমরা 10টির মতো গাছ আমাদের মায়েদেরকে উপহার দেব, তারা তাদের বাড়ির আঙিনাতে এই গাছগুলো রোপণ করবে এবং যত্ন নেবে। এরপরে আমাদের যে ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন তাদের কাছেও আমরা গাছ পাঠিয়ে দিব। আমরা আজকে কেন্দ্রীয়ভাবে সবুজায়ন প্রকল্প গ্রহণ করেছি যেটা, সেইভাবে তারাও বিভিন্ন বাড়িতে যখন যাবে এই গাছগুলো দিবে। তা আজকে এখানে সেন্টার কমিটির বৈঠক, তাই না? সেন্টার কমিটি হলো আমাদের ভোটের মূল কমিটি, যারা মানুষকে ফেস করবে, তাই তো? এই মঞ্চে যারা আছেন তারা হয়তো সেন্টার কমিটিতে নেই, আছে নাকি? তাই তো আপনারা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যেহেতু আপনারা জনগণকে মুখোমুখি হবেন, সে তো আর মুখোমুখি হচ্ছে না, হচ্ছে আপনি হচ্ছেন মুখোমুখি, আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা যারা আছেন তারা মুখোমুখি হচ্ছে। এখন তারা যে মানুষের বাসায় যাবেন, বাড়িতে যাবেন, তাই আমরা চিন্তা করেছি যে আমরা আমাদের প্রচারপত্র অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে কি কি কাজ করবে সেটা লিখিত আকারে দেব এবং সাথে সাথে এই ফলের চারা আমরা উপহার দিব তাদের বাড়িতে, তাদের আঙিনায় এই গাছটি রোপণ করবার জন্য। আমাদের সেন্টার কমিটি এই কাজটি করবে, তার একটি উদ্বোধনী প্রোগ্রাম ইউনিয়ন বিএনপি বা উপজেলা বিএনপি তারা করবে। এখন বক্তৃতা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনটা নিয়ে যারা পরাজিত হওয়ার আশঙ্কা করছে, বিএনপি যখন তাদের 237টি আসনে নমিনেশন ডিক্লেয়ার করল এবং বাকি আরো 63টি আসনে আমরা ফাঁকা রাখলাম এই কারণে যে আমরা একটা জোটের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ জোটবদ্ধভাবে ইলেকশন করব। আমাদের এই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল আওয়ামী লীগ, তাই না? আওয়ামী লীগ ছিল না, কিন্তু বিভিন্ন অপকর্মের কারণে, বিভিন্ন সন্ত্রাসী তৎপরতার কারণে, ফ্যাসিবাদী তকমা নিয়ে তারা রাজনীতি থেকে বিদায় নিয়েছে। এখন এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কি করবে না সেটা একমাত্র মহান রব্বুল আলামিন জানে। এ ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য নেই, জনগণই সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না। বিএনপির বক্তব্য শুধু এইটুকু যে কোনো রাজনৈতিক দলকে আপনি কলমের খোঁচায় নির্বাহী আদেশে বন্ধ করতে পারেন না। অতীতে জামাতকেও আপনারা এই আওয়ামী লীগ নির্বাহী আদেশে
কলমের খোঁচায় বন্ধ করতে গিয়েছিল। আসলে কি বন্ধ করা গিয়েছিল? না। তাই আমরা এমন একটা রাজনৈতিক দল বিএনপি, আমরা 4 বার দেশ পরিচালনা করেছি। আমরা অনেক অভিজ্ঞ রাজনৈতিক দল, 50 বছর আমাদের রাজনৈতিক বয়স, তাই না? সুতরাং আমরা অভিজ্ঞতা থেকে বলছি যে আপনিও একটা ফ্যাসিস্ট দলকে, একটা আপনার স্বৈরাচারী দলকে আপনিও কলমের খোঁচায় নির্বাহী আদেশে বন্ধ করতে পারেন। আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে তাদেরকে। যে সমস্ত আওয়ামী লীগের বা ফ্যাসিস্টের লোকজন খারাপ কাজের সাথে জড়িত ছিল, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, গুমের সাথে জড়িত ছিল, খুনের সাথে জড়িত ছিল, দুর্নীতির সাথে জড়িত ছিল, টাকা পাচারের সাথে জড়িত ছিল, তাদেরকে আপনি বিচারের আওতায় আনতে হবে, তাই না? বিচারের আওতায় আনতে হবে। এবার আওয়ামী লীগ দল হিসাবেও যে মানুষের উপরে গুম খুন অত্যাচার করেছে, সেই দল হিসাবেও একটা বিচার হতে পারে। আগে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে বিচার করার কোনো বিধান ছিল না। এখন আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যেটা হয়েছে, সেখানে আমরা রাজনৈতিক দলকে বিচারের একটা প্রভিশন বা নিয়ম আমরা সরকার এনেছে। সুতরাং আপনি আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করেন, বিচারের যে ফয়সালা হবে সেটা সবাইকে মেনে নিতে হবে। কিন্তু বিচার না করে আপনি কোনো দলকে বন্ধ করতে পারেন না। এখন এই যে আওয়ামী লীগের বিদায় হলো বা নির্বাচনের মাঠে থাকলো না, এখন সত্যি কথা বলতে কি জামাতে পার্টি, কমিউনিস্ট পার্টি, আরো যে সমস্ত দল আছে তারা তো দ্বিতীয় সারি, তাই না? প্রথম সারি রাজনীতি ছিল বিএনপি এবং আওয়ামী লীগ, এটা তো ঠিক। এখন আওয়ামী লীগ চলে গেল, তাহলে দ্বিতীয় সারির এক রাজনৈতিক দল তারা এসে এখন প্রথম সারির রাজনৈতিক দল হয়েছে এবং তারা আমাদের জনগণের সামনে কি আনছে? একটা ধর্মীয় কার্ড, একটা ধর্মের, আমাদের যে মহান ধর্ম, আমরা বাংলাদেশের 90% লোক তৌহিদে বিশ্বাস করি, অর্থাৎ একত্ববাদে বিশ্বাস করি। আমরা 90% মানুষ ইসলাম ধর্মের মহান সমস্ত ঐতিহ্যগুলোকে বিশ্বাস করি, পালনও করি। আমরা একনিষ্ঠ মুসলমান হিসেবে নিজেকে দাবি করি, তাই না? আমরা বলি যে ওয়াশহাদু বিআন্না মুসলিমুন, আমরা সাক্ষী দিই যে আমরা মুসলমান। এখন আমাদের এই যে মহান ধর্ম এবং আমাদের এই মহত্তম আদর্শকে এই দ্বিতীয় সারির রাজনৈতিক দলটি সামনে এনে তারা রাজনীতির মাঠে ভোট প্রার্থনা করে। তা আমাদের বক্তব্য হলো যে আপনি ধর্মকে রাজনীতির হীন স্বার্থে, রাজনীতি কিন্তু একটা ক্ষুদ্র পরিসর, ধর্মের পরিসর অনেক বড়, আপনি ধর্মকে ব্যবহার করতে বা বিক্রি করতে পারেন না, তাই না? এখন আজকে যদি আপনার বাংলাদেশে ভোট হয়, আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি, একটা নিরপেক্ষ ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে, তাই না? আমরা কিন্তু সবাই জানি যে নিরপেক্ষ একটা ভোট হলে, সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট হলে, সেই 2007 সাল থেকে যদি বাংলাদেশে কখনো নিরপেক্ষ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতো, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। এখন যেহেতু ফ্যাসিবাদ চলে গেছে, এখন নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সবাই অঙ্গীকার যে একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে। যদি আপনার চিন্তা করেন একবার যে বাংলাদেশে এখন যে অবস্থা, অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, বাংলাদেশের মানুষের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরি চলে যাচ্ছে, তারপরে আমাদের দেশের প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্র আমাদের দেশটাকে মানে নিজেদের করদ রাজ্যে পরিণত করতে চায়, আমাদের উপরে খবরদারি করতে চায় প্রতিবেশী অনেক রাষ্ট্র। কারণ আমাদের রাষ্ট্রের গণতন্ত্র আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারিনি। আমাদের দেশের নিজস্ব যে অধিকার,
সে অধিকারটুকু এখন অন্য অন্য প্রতিবেশী রাষ্ট্র ছিনিয়ে নিতে চায়। তো এখন এই অবস্থায় যদি বিএনপি ক্ষমতায় না এসে অন্য কোনো দ্বিতীয় তৃতীয় সারি রাজনৈতিক দল আসে, তাহলে কি দেশটা চালাতে পারবে, দেশটা পরিচালনা করতে পারবে? সুতরাং আমরা আবারও একটা অনিশ্চয়তার মধ্যে পড়ব। আমরা অভিজ্ঞ রাজনৈতিক দল 4 বছর দেশ পরিচালনা করেছি এবং আমরা বলছি যে আমরা যদি নির্বাচিত হই আমরা কি কি করব। তা আমি দেখেন, একসময় আমাদের দেশে আমরা বলতাম যে আপনারা পররাষ্ট্রনীতি অনেকে বোঝেন, অনেক বোঝেন না, বিদেশের সাথে কিভাবে সম্পর্ক করব। তা আমরা বলতাম যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই। এই কথাটা কতজনে মানেন, যেটা কি সম্ভব হয়? একটা বিদেশি রাষ্ট্র সে যদি সীমান্তে আমার মানুষকে হত্যা করে, সে যদি আমার ফারাক্কার পানি বন্ধ করে দেয়, সে যদি আমার তিস্তা নদীর পানি বন্ধ করে দেয়, সে যদি আমার দেশে ফেন্সিডিল মাদক পাচার করে আমার যুব সমাজকে ধ্বংস করে দিতে চায়, তাহলে কি আমরা বলবো তারপরেও সে আমার বন্ধু? তাকে বলা যায়? এতদিন আমাদের দেশ এই নীতিতে চলত, কিন্তু আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই তাহলে আমাদের ওই আগের নীতি পরিবর্তন করে আমরা বলবো সবার আগে বাংলাদেশ। মানে বিদেশের সাথে যখন আমাদের চুক্তি বা আলোচনা হবে তখন আমরা আমাদের স্বার্থটা দেখব। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা, এই সূত্রবাদ। আমার লাভ আমার